বাঘের হাত ছাড়ানো যায়, জঙ্গলে না গেলেই হলো। কুমিরকে এড়িয়ে চলা যায়, নদীতে না নামলেই হলো। কিন্তু অশরীরের হাত থেকে তো নিস্তার নেই। সত্যবান সিন্ধে কি পারবে অশরীরের হাত থেকে বাঁচতে? জানতে হলে শুনতে হবে আজকের আমাদের বিশেষ নিবেদন পিছু পিছু চলে। রচনাকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত অলৌকিক গল্প সমগ্র গ্রন্থ থেকে। সত্যবান গজাধর সিন্ধে বললেন, আপনি কখনো ভূত দেখেছেন? চুপ করে রইলাম। যারা ভূত দেখেছে তারা অন্যকে ভূত দেখাতে পারে না, সুতরাং নাস্তিকদের কাছে হাস্যম্পদ হয়। আজকাল নাস্তিকদের যুগ চলেছে, অতএব সাবধানে থাকা ভালো। সত্যবান সিন্ধে পুনায় আমার প্রতিবেশী, আমার সমবয়সী। এককালে সুপুরুষ ছিলেন, এখন জীর্ণশীর্ণ চেহারা। আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা ছিল না, কিন্তু এক পাড়ায় থাকতে গেলে হাসি কথা শিষ্টাচার বিনিময় করতে হয়। তিনি কোনো এক বীমা কোম্পানিতে চাকরি করতেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। গত পৌষ মাসে হপ্তাখানেক দারুণ শীত পড়েছিল। একদিন সন্ধ্যের পর আমি দোর জানালা বন্ধ করে একখানা বই নিয়ে বসেছি, এমন সময় দোরের ঘণ্টি বেজে উঠল। দোর খুলে দেখি সত্যবান সিন্ধে। তার মাথায় পাগড়ির মতো স্কার্ফ জড়ানো, গায়ে আলোয়ান, তবু ভদ্রলোক শীতে কাঁপছেন। একটু আশ্চর্য হলাম, কিন্তু আপ্যায়ন করে এনে বসালাম। আসুন, এবার বেজায় শীত পড়েছে। তিনি দন্তবাদ্য থামিয়ে এদিক ওদিক চাইলেন, তারপর প্রশ্ন করে বসলেন, আপনি কখনো ভূত দেখেছেন? আমাকে নিরুত্তর দেখে তিনি বললেন, আমি বড় বিপদে পড়েছি। আপনি ভূতের গল্প টল্প লেখেন শুনেছি, তাই ভাবলাম। চাকরকে কফি তৈরি করবার হুকুম দিয়ে বললাম, কি ব্যাপার বলুন দেখি, আপনি ভূত দেখেছেন নাকি? তিনি অনেকক্ষণ চোখ বড় করে বসে রইলেন, তারপর বললেন, ভূত কি না ঠিক বুঝতে পারছি না। আপনি কি ভূত দেখেননি? চোখে দেখিনি, কিন্তু অন্য ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছি। সে কীরকম? গন্ধ পেয়েছি, শব্দ পেয়েছি, এমনকি স্পর্শ পর্যন্ত পেয়েছি। সত্যবান সিন্ধে গুম হয়ে গেলেন। তার চোখে অজান্তের আতঙ্ক দুঃস্বপ্নের মতো জেগে রইল। চাকর কফি দিয়ে গেল। জিভ পোড়ানো গরম কফি সত্যবান সিন্ধে এক চুমুকে খেয়ে ফেললেন। তারপর আলোয়ানটা গাঢ়ভাবে গায়ে জড়িয়ে নিয়ে বললেন, তবে আপনাকে আমার গল্পটা বলি, আপনি হয়তো বিশ্বাস করবেন। একটু দম নিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, গত মে মাসে একদিন সন্ধ্যের সময় আমি তিলক রোডের একটা রসবন্তী দোকানে বসে আখের রস খাচ্ছিলাম। আপনি তো জানেন, গরমকালে এখানে খোলা জায়গায় বাঘারির বেড়া দিয়ে ঘিরে আখ মাড়াইয়ের যন্ত্র বসায়। আমি একটা বেঞ্চিতে বসে রস খাচ্ছি, এমন সময় নজর পড়ল বেড়ার ফটকের কাছে দাঁড়িয়ে একটা লোক এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। বুড়ো লোক, দিনদরিদ্র বেশ, মাথায় ঝাঁকড়া চুল, মুখে ছাবড়া ছাবড়া দাড়ি, গোঁফ, চোখ দুটো জল জল করছে। প্রথমটা চিনতে পারিনি, তারপর তিনি আবার চুপ করলেন। মুখ দেখে মনে হলো তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। বললাম, তাহলে চেনা লোক? সিন্ধে কুণ্ঠিতভাবে বললেন, হ্যাঁ, 30 বছর আগে যখন নাগপুরে ছিলাম তখন অনন্তা বিষ্ণু মারাটাকে চিনতাম, স্কুলে মাস্টারি করত। তাহলে অনন্তাম বিষ্ণু মারাঠে আপনার বন্ধু? না না, বন্ধু নয়, তবে নাগপুরে এক পাড়ায় থাকতাম, যাওয়া আসা ছিল। তারপর যে কথাটা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তা বেরিয়ে এলো। অনন্তার বউ সুমন্তা ছিল অপরূপ সুন্দরী। আমি তাকে নিয়ে, সে আমার সঙ্গে ইলোপ করেছিল। যৌবনকালে সত্যবান সিন্ধে দেখছি গুণবান ব্যক্তি ছিলেন, এখন বিষ হারিয়ে ঢোড়া হয়েছেন। কিন্তু আমাকে এসব কথা বলছেন কেন? আমি বিদেশি তাই? বললাম, তারপর বলুন। সুমন্তাকে নিয়ে
নাগপুর থেকে নাসিকে পালিয়ে এসেছিলাম, সেখান থেকে বোম্বে। সুমান্তা কিন্তু বেশি দিন আমার কাছে রইল না, আরেকজনের সঙ্গে আমাকে ছেড়ে গেল। তাকে দেখিনি। তারপর আমি কাজের সূত্রে নানান জায়গায় ঘুরে বেরিয়েছি। আমেদনগর, সোলাপুর, ঔরঙ্গাবাদ, শেষে কাজে অবসর নিয়ে পুনায় এসে বসেছি। এই 30 বছরের মধ্যে অনন্ত মারাঠের সঙ্গে আর দেখা হয়নি? না, এই প্রথম। তাকে যখন চিনতে পারলাম তখন ভয় হলো। অনন্তা মারাঠে স্কুলের মাস্টার ছিল বটে, কিন্তু ভারী একরোখা লোক ছিল। রসবন্তীতে বসে রস খেতে খেতে আর চোখে তার দিকে তাকাতে লাগলাম। সে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে গেল, আর 1 গ্লাস রস খেলাম। বাইরে বেশ ঘোর ঘোর হয়ে এলো। তখন বাইরে এসে এদিক ওদিক তাকালাম। রাস্তায় তখন মোটর, অটোরিকশা, মানুষের ভিড়। অনন্তা মারাঠাকে দেখতে পেলাম না। তবু বাড়ির দিকে আস্তে আস্তে মাঝে মাঝে পিছু ফিরে চাইছি। কিছু দূরে এসে দেখলাম অনন্তা মারাঠে আমার পিছু নিয়েছে। খুব কাছে আসেনি, লোকের ভিড়ের সঙ্গে মিশে আমাকে অনুসরণ করছে। অনন্তার মতলব বুঝলাম, সে আমার বাড়ির ঠিকানা জানতে চায়, বাড়িতে এসে হাঙ্গামা বাঁধাবে। বাড়িতে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে। রাস্তা দিয়ে একটা খালি অটোরিকশা যাচ্ছিল, টপ করে তাতে উঠে পড়লাম। চলে গেলাম একেবারে সম্ভাজি পার্ক। সেখানে একটা বেঞ্চিতে অন্ধকারে বসে রইলাম। তারপর ঘণ্টাখানেক পরে বাড়ি ফিরে এলাম। অনন্তাকে আর দেখতে পেলাম না। অনন্তা মারাঠে বোধ হয় কোনো কাজে নাগপুর থেকে পুনায় এসেছিল। তারপর হঠাৎ রসবন্তীতে আমাকে দেখতে পায়। 30 বছরে আমার চেহারা অনেক বদলে গেছে, তবু সে আমাকে চিনতে পেরেছিল। লোকটা ভয়ঙ্কর রাগী আর প্রতিহিংসা পরায়ণ। বউ নিয়ে পালালে রাগ হবারই কথা। দেখুন, আমার দোষ ছিল সন্দেহ নেই, কিন্তু দোষ আমার একার নয়। অনন্তার বউটা ছিল, যাকে জ্যোতিষশাস্ত্রে বলে প্রবিকীর্ণ কামা বিকীর্ণ মন্থা পুষ্চলি। আপনি জ্যোতিষশাস্ত্র জানেন নাকি? জানি। আপনার কোষ্ঠী আছে? একদিন দেখব। যা হোক, তারপর 3 দিন আর বাড়ি থেকে বেরোলাম না। ভাবলাম 2-3 দিনের মধ্যে অনন্তা কাজ সেরে নাগপুরে ফিরে যাবে। প্রথম যেদিন বেরোলাম সেদিন অনন্তাকে দেখতে পেলাম না। তারপর দিন লক্ষ্মী রোডে গিয়েছি কিছু কেনাকাটার জন্য। দেখি অনন্তা আমার পিছু নিয়েছে, তার হাতে একটা মোটা লাঠি। ভয় পেয়ে গেলাম, কি করি। একটা 7 নম্বর বাস রাস্তার ধারে এসে দাঁড়িয়েছিল। টুক করে তাতে উঠে পড়লাম। ভাগ্যক্রমে অনন্তা ওঠবার আগেই বাস ছেড়ে দিল। 7 নম্বর বাস পুনা স্টেশনে যায়। আমি স্টেশনে নেমে শিবাজীনগরের টিকিট কিনে একটা লোকাল ট্রেনে উঠে বসলাম। 5 মিনিট পরে শিবাজীনগর স্টেশনে নেমে অটোরিকশা চড়ে বাড়ি ফিরে এলাম। অনন্তা আমাকে ধরতে পারল না। এরপর 7 দিন বাড়ি থেকে বেরালাম না, কিন্তু বুড়ো বয়সে প্রত্যহ একটু ঘোরাফেরা দরকার, নইলে শরীর খারাপ হয়ে যায়। আমি ভোর 4টের সময় বেড়াতে বেরোতে আরম্ভ করলাম। সূর্যোদয়ের আগেই ফিরে আসি, অনন্তার দেখা নেই। কিন্তু শুধু প্রাতঃভ্রমণ করলেই তো চলে না। আমি গৃহস্থ মানুষ, বাজার হাটও করতে হয়। 7 দিন পরে বিকেলবেলায় গুটি গুটি বেরোলাম। অনন্তার দেখা পেলাম না। ভাবলাম, যাক, অনন্তা নাগপুরে ফিরে গিয়েছে। তারপর গ্রীষ্ম গিয়ে বর্ষা এলো। আমি বাধা দিয়ে বললাম, একটা কথা বলুন, এটা ভূতের গল্প বলছেন না মানুষের গল্প? তা আমি নিজেই জানি না। শেষ পর্যন্ত শুনে আপনি বলুন। বর্ষাও শেষ হয়ে এলো। আমি বেশ নিশ্চিন্ত হয়েছি। পুনার বৃষ্টি বোম্বের মতো নয়, ঝিরঝিরে বৃষ্টি, কদাচিৎ তোড়ে পাউস নামে। একদিন আমি ছাতা নিয়ে মন্ডায় গেছি শাকসবজি কিনতে। হঠাৎ তোড়ে বৃষ্টি নাম। ছাতায় সে বৃষ্টি সামলায় না। আমি বাড়ি ফেরার পথে আটকে পড়লাম। একটা দোকানে ওলতলার কয়েকজন লোক দাঁড়িয়েছিল, আমিও গিয়ে দাঁড়ালাম। তারপর সেই আকাশ ভাঙা বৃষ্টির মাঝখানে অনন্তার সঙ্গে মুখোমুখি দেখা। অনন্তাও সেখানে দাঁড়িয়েছিল। অবশ্য ভয়ের বিশেষ কারণ ছিল না।
এতগুলো লোকের মাঝখানে অনন্তা নিশ্চয়ই আমাকে খুন করতো না, কিন্তু তার চোখের চাউনি দেখে আমি ভয়ে দিশাহারা হয়ে গেলাম। সে আমার দিকে তাকিয়ে গলার মধ্যে গো গো শব্দ করছে। রাস্তার দিকে চেয়ে দেখলাম বৃষ্টি ভেদ করে দুটো ট্রাক রাস্তার দুদিক থেকে দৈত্যর মতো ছুটে আসছে। এই সুযোগ, ট্রাক দুটো এসে পড়বার আগেই আমি যদি রাস্তা পার হয়ে যেতে পারি তাহলে অনন্তা অন্তত কিছুক্ষণের জন্য আমার পিছু নিতে পারবে না। সেই ফাঁকে আমি পালাবো। রাস্তার ওপার দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে, তবুও নেমে পড়লাম। ট্রাক দুটো এসে পড়েছে। আমি চট করে রাস্তা পার হতে গেলাম, তারপরেই শুনতে পেলাম ট্রাকের ব্রেক কষার কড়কড় শব্দ। পিছন ফিরে তাকিয়ে দেখি মাঝখানে রক্তারক্তি কাণ্ড। দুটো ট্রাকই দাঁড়িয়ে পড়েছে, আর তাদের মাঝখানে অনন্তার রক্তাক্ত দেহটা পড়ে আছে। তার একটা হাত ট্রাকের চাকার নিচে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়েছে। চারদিকে রক্তমাখা জলের স্রোত বয়ে যাচ্ছে। অনন্তা নিশ্চয়ই আমাকে অনুসরণ করেছিল। তারপর দুটো ট্রাক দুদিক থেকে এসে তাকে থেতলে দিয়েছে। ডান হাতটা বোধহয় চাকার নিচে পড়েছিল, কনুই থেকে কেটে আলাদা হয়ে গেছে। চারিদিক থেকে লোকজন হই হই করে ছুটে এলো। আমি আর সেখানে দাঁড়ালাম না। এরকম একটা বীভৎস দৃশ্য চোখের সামনে দেখলে মানুষের প্রাণে আঘাত লাগে। আমার কিন্তু দুঃখ হলো না, মনে হলো অনন্তা মরেছে, আমার হাড় জুড়িয়েছে, আমি মুক্তি পেয়েছি। মাসখানেক ভারী আনন্দে কেটে গেল। বর্ষা গিয়ে শীত এলো। আমি শীতকালে পাহাড়ের মাথায় পার্বতী মন্দিরে উঠি। আগে রোজ উঠতাম, আজকাল হপ্তায় একদিন উঠি, তার বেশি পেরে উঠি না। রোজ 150 সিঁড়ি ভেঙে ওপরে ওঠার আর শক্তি নেই। একদিন সন্ধ্যের সময় পার্বতী মন্দিরের পাহাড়ে উঠছি। এই শিখরটা পেশোয়ারদের আমলের দুর্গ ছিল। এখনও তার 14 হাত চওড়া প্রকার ভাঙা অবস্থায় পড়ে আছে। আমি গিয়ে পশ্চিম দিকের প্রকারের কিনারায় পা ঝুলিয়ে বসলাম। ঠিক পায়ের তলায় পার্বতী পাহাড়ের গা প্রায় খাড়া নিচে নেমে গেছে। সূর্যাস্তের পর আকাশে রঙের খেলা আরম্ভ হয়েছে। আমি সেই দিকেই তাকিয়ে বসে রইলাম। হঠাৎ মনে হলো আমার পাশে কে বসে আছে। ঘাড় ফিরিয়ে দেখি অনন্তা। তার একটা হাত কনুই থেকে কাটা। সে আমায় দুহাত দূরে বসে কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমার দিকবিদিক জ্ঞান রইল না। তারপর কি করে যে পার্বতী পাহাড় থেকে নেমে এসেছিলাম তা আমি নিজেই জানি না। সিঁড়ি দিয়ে নামতে নামতে পিছু ফিরে দেখার সাহস হয়নি, কিন্তু মনে হয়েছে অনন্তা পেছনে তেড়ে আসছে, এখনই ঘাড়ে লাফিয়ে পড়বে। পার্বতী পাহাড় থেকে নেমে আমি এক ছুটে নিজের বাড়িতে ঢুকে পড়লাম। সে আজ 10-12 দিন আগের কথা। তারপর থেকে সন্ধ্যার পর যখনই বাড়ি থেকে বেরিয়েছি, হাত কাটা অনন্তা আমার পিছু নিয়েছে। বেশি কাছে আসে না, 8-10 হাত দূর থেকে আমাকে অনুসরণ করে, কিন্তু দিনের বেলা তাকে দেখতে পাই না। তাই সন্ধ্যের পর আর বাড়ির বাইরে বেরোই না। আজ এক বন্ধুর বাড়িতে সত্যনারায়ণ পূজা ছিল। সন্ধ্যের আগেই সেখানে গিয়েছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে আসব, কিন্তু পাল্লায় পড়ে দেরি হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে বেশ জোরে জোরে পা চালিয়ে দিলাম। আপনার এদিকটা রাত্রিবেলা বেশ নির্জন, কিন্তু এদিক দিয়ে এলে শিগগির হয়, তাই এই পথেই এলাম। বেশি দূরে আসতে হলো না, দেখি অনন্তা নিঃশব্দে আমার পিছু নিয়েছে। অন্ধকারে অস্পষ্ট ছায়ার মতো মূর্তি। প্রথমটা দূরে দূরে, তারপর ক্রমশ কাছে আসছে। উঠে পড়ি করে ছুটে চলেছি। বুকের রক্ত শুকিয়ে গিয়েছে। যদি হোঁচট খেয়ে পড়ি আর উঠতে হবে না, হার্ট ফেল করেই মরে যাব। পা দুটো অবাস হয়ে আসছে। আপনার বাড়ির সামনে যখন এলাম তখন অনন্তা প্রায় আমার ঘাড়ের কাছে এসে পড়েছে। দেখলাম আপনার সদরে আলো জ্বলছে, আর দ্বিধা করলাম না, এখানেই ঢুকে পড়লাম। নিজের বাড়ি পর্যন্ত যাওয়ার সাহস হলো না। সত্যবান সিন্ধে চুপ করলেন। আমিও খানিক চুপ করে রইলাম। শেষে বললাম, দেখুন, যে অনন্তা ট্রাক চাপা পড়েছিল সে জ্যান্ত মানুষ, কারণ প্রেত গাড়ি চাপা পড়েছে এমন কখনো শোনা যায়নি। কিন্তু তারপরে বলা শক্ত। প্রেত হতে পারে, মানুষও হতে পারে। ভেবে দেখুন, অনন্তার হাত কাটা গিয়েছিল বটে, কিন্তু তার প্রাণটা হয়তো শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল। কিন্তু আমি যে খবরের কাগজে মৃত্যু সংবাদ পড়েছি, সেদিন দুর্ঘটনা হয়,
তারপর দিন সকালে বেরিয়েছিল, লিখেছিল অনন্তা ঘটনাস্থল থেকে হাসপাতাল পৌঁছাবার আগেই মারা গিয়েছে। তাই নাকি? তাহলে? তাছাড়া বিবেচনা করুন, আমি সেদিন পার্বতী পাহাড়ে ভাঙা পাঁচিলের কিনারে বসেছিলাম। অনন্তা যদি মানুষ হতো তাহলে সে পিছন দিক থেকে আমাকে ঠেলে খাদে ফেলে দিত, আমি মরে যেতাম। ও যে আমাকে পিছনে লেগেছে, ওর উদ্দেশ্য আমার মৃত্যু ঘটানো। জ্যান্ত অবস্থায় আমাকে মারতে পারিনি, এখন ভূত হয়ে মারবে। আপনি বলুন, এখন উপায় কি? কেমন করে অনন্তার হাত থেকে উদ্ধার পাবো? ভূতের হাত থেকে উদ্ধার পাবার উপায় জানা নেই। চাল পড়া, শস্যে পড়া আজকাল আর চলে না। অনেক ভেবে বললাম, এদেশে পিণ্ডদানের কোনো ব্যবস্থা আছে? আছে, পেন্ডারপুরে পিণ্ডি দেওয়া চাই। আরও দু একটা জায়গা আছে, কিন্তু অত দূরে যাওয়া কি সম্ভব? অনন্তা আমার পিছু নেবে। তা বটে। দুজনে মুখোমুখি বসে উপায় চিন্তা করতে লাগলাম। বাঘের হাত ছাড়ানো যায়, জঙ্গলে না গেলেই হলো। কুমিরকে এড়িয়ে চলা যায়, নদীতে না নামলেই হলো। কিন্তু অশরীরের হাত থেকে নিস্তার নেই। এই সব ভাবছি বটে, কিন্তু মনের সংশয় যাচ্ছে না। সত্যি ভূত বটে তো? ভয় পেলে মানুষ ঝোপে ঝোপে বাঘ দেখে। হঠাৎ বৈদ্যুতিক আলোটা মিটমিট করে চোখ টিপল। এই রে, এবার বুঝি আলো নিভবে। পুনায় এমন প্রায়ই হয়, হঠাৎ অকারণে আলো নিভে যায়, তারপর কখনো 5 মিনিট, কখনো 2 ঘন্টা অন্ধকারে বসে থাকো। আলো কিন্তু নিভল না, 2-4 বার মিটমিট করে স্থির হলো। কিছুক্ষণ পর সদর দরজার ঘণ্টি ক্ষীণভাবে একবার বেজে উঠেই থেমে গেল। এত রাত্রে আবার কে এলো? উঠে গিয়ে সদর দরজা খুললাম। সদর দরজার মাথায় আলো আছে। দেখলাম একজন লোক দোরের সামনে দাঁড়িয়ে আছে। ধোপার পাটে আশরালে যেমন দেখতে হয় সেই রকম চেহারা, তার ডানারটা কনুই থেকে কাটা। লোকটা ঝাঁকড়া ভুরুর তলা থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমার হৃদযন্ত্রটা ধরফর করে উঠল। তারপর আলো নিভে গেল। আমি হাঁপিয়ে উঠে বললাম, কে? কিন্তু সাড়া পেলাম না। 2 মিনিট পরে আবার আলো জ্বলে উঠল। দেখলাম কেউ নেই, লোকটা চলে গেছে। সে রাত্রে সত্যবান সিন্ধেকে টর্চ হাতে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম। এই কাহিনী লেখা শেষ করবার পর আজ খবর পেলাম সত্যবান সিন্ধে পেটধানপুরে যাচ্ছিলেন, পথে হার্ট ফেল করে মারা গেছেন।